আমাদের এই সাউথ ইন্ডিয়া ট্রিপের একদম প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি আমরা। এবার আমরা যাচ্ছি রামেশ্বরমের উদ্দেশ্যে। বৃষ্টির মধ্যেই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ মাদুরাই থেকে রামেশ্বরম যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টার জার্নি। রামেশ্বরমে আসার কিছু আগেই দেখতে পেলাম সমুদ্র, আর তার পাশে প্যারালালি যাচ্ছে ট্রেন লাইন আর রাস্তা। ড্রাইভার দাদা আমাদের বললেন পাম্বান ব্রিজ খুব কাছেই। আর পাম্বান ব্রিজের ওপর দাঁড়িয়ে সমুদ্রের এই জলের রং, আহা, জাস্ট অসাধারণ। ওয়েলকাম টু রামেশ্বরম। সকালবেলা মাদুরাই থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে এসে পৌঁছেছি রামেশ্বরমে। দাঁড়িয়ে রয়েছি এখন পাম্বান ব্রিজে। দেখে নিন পাম্বান ব্রিজটা কেমন লাগছে দেখতে। জলের রং পুরো নীল। বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারিনি সেখানে। তাছাড়া পুলিশ এসেও গাড়ি দাঁড় করাতে দিচ্ছিল না বেশিক্ষণ, তাই তাড়াতাড়ি ছবি আর ভিডিও তুলে বেরিয়ে পড়লাম আমরা রামেশ্বরমের উদ্দেশ্যে। আমার পার্সোনালি সমুদ্র খুব পছন্দের, তাই আমার জায়গাটা সত্যিই খুব ভালো লাগছিল। ভেবেছিলাম স্নান করতে নামবো সমুদ্রতে, কিন্তু রামেশ্বরমে গিয়ে সেটা আর হয়নি। তার কারণ আপনারা ভিডিওতে পরবর্তীকালে দেখতে পাবেন। রামেশ্বরম আসার জন্য এই পাম্বান ব্রিজের থ্রু দিয়েই আপনাদেরকে যেতে হবে, এছাড়া আর কোনো কানেক্টিভিটি নেই। পেছনে রেলওয়ে ট্র্যাক, আর আমরা দাঁড়িয়ে রয়েছি প্রাইভেট বাস বা গাড়ির ট্র্যাকে। এছাড়া একমাত্র রাস্তা যদি বোটে করে যাওয়া হয়। ব্রিজের এই পার্টটাই ইউজ হয় জাহাজ চলাচলের জন্য। ফাইনালি ওখান থেকে এসে আমরা পৌঁছলাম রামেশ্বরমে। সবার আগে আমরা দেখলাম এই রামেশ্বরমের মন্দিরের তোরণের পাশ দিয়ে আমরা পূর্ব গেটের দিকে হোটেল নিয়েছিলাম। সেখানে প্রথম গন্তব্য আমাদের এই ট্রিপে পাহাড় সমুদ্রের মতন প্রাকৃতিক সৌন্দর্য যেমন ছিল মাইথোলজিক্যাল কিছু জায়গাও। অর্থাৎ আমরা গেছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গর একটি লিঙ্গ এবং 4 ধামের একটা ধাম, যেটা একত্রে ভারতবর্ষের এক জায়গাতেই রয়েছে, সেই রামেশ্বরমে। এটা অগ্নিতীর্থম, রামেশ্বরম মন্দিরের সবথেকে কাছের ঘাট। এখানে বিভিন্ন রকম হিন্দু ক্রিয়াকলাপ করা হয়ে থাকে। দর্শনার্থীরা এখানেই স্নান করে তারপরে মন্দিরে পুজো দিতে যায়। কিন্তু ঘাটের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, এত নোংরায় আমি অন্তত স্নান করিনি। তো দাঁড়িয়ে রয়েছি এখন রামেশ্বরম সি বিচের কাছে আমরা দাঁড়িয়ে। এই পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রত্যেক দিন সকালবেলা 6টা থেকে সন্ধেবেলা 5:30 অবধি ফেরি সার্ভিস আছে, যেটা 100 টাকা করে টিকিট নেয়। সেই টিকিটে আপনাদের সমুদ্রের কিছুটা অংশ ঘুরিয়ে দেখাবে। মানে যেরকম অগ্নিতীর্থম আছে, মন্দিরের পূর্ব গেট আপনারা দেখতে পারবেন, এছাড়া সমুদ্রের একটু মজাও আপনারা নিতে পারবেন। তো আমরা যাচ্ছি আজকে সেখানেই, কারণ আজকে দুপুরবেলা আমরা এসে পৌঁছেছিলাম, আপনারা দেখলেন। মেঘলা ওয়েদার, সেরকম কোনো জায়গায় যাওয়ার আজকে প্ল্যান নেই। তো সকালবেলা কালকে বেরোবো, ভোরবেলা মন্দিরে ঢুকবো পুজো দেওয়ার জন্য। আপনাদের জানাবো, আপনারা যদি রামেশ্বরম যান তাহলে হাতে অন্ততপক্ষে 2 দিন নিয়ে যাবেন, কারণ প্রথম দিন আপনাদের পৌঁছতে দুপুর হয়ে যাবে, যার ফলে বিকেলবেলা আপনারা এই ফেরি রাইডটা আরামে করতে পারবেন। পরের দিন সকালবেলা আপনারা পুজো দিয়ে বাকি সাইট সিন করে রাত্রিবেলা অথবা তারপরের দিন সকালবেলা ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তবে তার আগে এখন আপনারা এনজয় করুন এই ফেরি জয় রাইডটা।
ছিল আমাদের আধ ঘন্টার একটা ফেরি জার্নি, ফেরির জয় রাইড বলা যায়। তীর্থম থেকে স্নান করে আপনারা সোজা এই রাস্তা ধরে আসবেন মন্দিরের পূর্ব গেটে। এখান থেকে পুজোর জন্য ঢোকার লাইন। এখন বাজে ভোর 4টে, আমরা এসছি স্ফটিকলিঙ্গ দর্শনের জন্য। ভোরবেলা 4:30 থেকে 5:30 অবধি এই স্ফটিকলিঙ্গ দর্শন শুরু হয়। এছাড়াও তারপরে মন্দিরের ভিতর কিছু কাজ আছে, তা কমপ্লিট করে। এক্ষেত্রে বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন না, এই রামেশ্বরমে দুখানা লিঙ্গ বর্তমান। 1 রামালিঙ্গম, 2 বিশ্বলিঙ্গম। তার কাহিনীতে পরে আসছি। তার আগে জানিয়ে রাখি, সকালবেলা স্ফটিকলিঙ্গ দর্শনের পর আপনারা যদি পুজো দিতে যান, তার আগে নিশ্চয়ই 22 কুণ্ড স্নানে যাবেন। তো এই 22 কুণ্ড স্নান করার সময় ওখানকার টিকিট মাত্র 25 টাকা। আপনারা কোনো দালালের চক্করে পড়বেন না, জাস্ট কাউন্টার থেকে টিকিট নেবেন, ভিতরে চলে যাবেন। স্নান করার জায়গায় বা মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। যেটুকু আমরা দেখাচ্ছি সেটুকুও লুকিয়ে চুরিয়ে এবং বাইরের করিডোরে। আপনারা মন্দিরের স্থাপত্যগুলো খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এবার আসি মূর্তির কথায়। রাবণ বধের পর শ্রীরামচন্দ্র ভগবান শিবের অভিষেক করতে চেয়েছিলেন, তাই হনুমানজিকে বলেছিলেন শিবলিঙ্গ নিয়ে আসতে। কিন্তু শিবলিঙ্গ আনতে দেরি হওয়ার দরুন বালি দিয়ে শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা যে শিবলিঙ্গ নির্মাণ করে পুজো করেছিলেন তা রামালিঙ্গম নামে পরিচিত, যেটা এখানে আপনারা দেখতে পাবেন। অপর যে লিঙ্গটা পরবর্তীকালে হনুমানজি নিয়ে আসেন সেইটা বিশ্বলিঙ্গম নামে পরিচিত হয়, যেটা আপনাদেরকে আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে। রামেশ্বরম মন্দিরের পুজো দিয়ে বাইরে করিডোরে বেরিয়ে আপনারা লুকিয়ে চুরিয়ে একটু ফটো তুলতে পারবেন। ভালো জিনিস, মোবাইল অ্যালাউ। ও বলে রাখি, আপনারা যে এই মিউজিকটা শুনছেন সেটা কিন্তু মন্দির থেকেই রেকর্ড করা। মন্দিরে পুজো চলাকালীন ভেতরে লাইভ এই মিউজিকটা করা হয়, যেখান থেকে আমি করে নিয়েছিলাম অডিও রেকর্ড। বলেছিলাম না ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু ভয়েস রেকর্ডিং তো অ্যালাউ, তাই আপনাদেরকে আমরা শোনাতে পারছি। রামেশ্বরমের পূর্ব গেট দিয়ে ভেতরে ঢোকার মুখে ডান দিকে বজরংবলী মন্দিরের পাশেই দেখতে পাবেন এই বিশ্বলিঙ্গম। বলা হয়ে থাকে, রামেশ্বরমে এসে বিশ্বলিঙ্গম দর্শন না করলে রামেশ্বরম দর্শন সম্পূর্ণ হয় না। রামেশ্বরম মন্দিরে জেনারেল লাইন আছে, 100 টাকার লাইন আছে, 200 টাকার লাইন আছে। তো টিকিট যেরকম আপনারা নিতে চান সেই অনুযায়ী দিয়ে পুজো দিতে পারেন। তারপরে নর্থ গেট দিয়ে বাইরে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার আমাদের বাকি সাইট সিনের জন্য যাওয়ার পালা। রামেশ্বরমে আজ আমাদের দ্বিতীয় দিন। এবার সাইট সিনের পালা। যাচ্ছি ধনুষকোড়ি। রাস্তা কতটা সুন্দর সেটা আর আপনাদের আশা করি বলে দিতে হবে না, আপনারা দেখলেই বুঝতে পারছেন। রামেশ্বরম থেকে আসতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। আরেকটা জিনিস বলে রাখি, ধনুষকোড়িতে সন্ধ্যের পর অ্যালাউড নয়। আপনারা যেমন রিলস বা ভিডিওতে দেখেন ধনুষকোড়ি জায়গাটা পুরোটাই ফাঁকা, সেরকম এক্সপেকটেশন নিয়ে একদমই আসবেন না, কারণ আপনারা যখনই আসুন না কেন এরকম ভিড়ই পাবেন। লোকেরা বলছে আমরা নাকি তাও কম ভিড় পেয়েছি, তো আপনারাই দেখে নিন ভিড়ের পরিমাণটা কতটা। দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার শেষ পয়েন্ট ধনুষকোড়িতে। অপোজিটে এইদিকে সোজাসুজি আছে শ্রীলঙ্কা। গুগল ম্যাপে চেক করলে এখান থেকে রাম সেতু দেখতে পাওয়া যায়। খানিক দূরে এই অল্প চড়াটাকে দেখেই অনেকে রাম সেতু ভেবেছিল। যাই হোক, আমি জায়গাটাকে এনজয় করছিলাম, কারণ জলের রঙটাও যেরকম, আকাশও সেরকম, সাথে সুন্দর সুন্দর ঢেউ। এমনি আমার সমুদ্র ভালো লাগে, তো জায়গাটা আমার জন্য তো খুব এনজয়ফুল ছিল।
এসে দেখি কি পুরো ফাঁকা ড্রোন শট, সেরকম কোনো কিছুই এক্সপেক্ট করে আসবেন না, কারণ এখানে যে পরিমাণে হাওয়া, ড্রোন উড়ানো সবসময় তো পসিবল নয়। আর তার থেকে বড় কথা, প্রচুর ভিড়, আপনারা দেখতেই পেলেন, ওরকম ফাঁকাও আপনারা পাবেন না। ধনুষকড়িতে দাঁড়িয়ে এই সমুদ্রের ভিউ এনজয় করতে করতে কখন যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। চেষ্টা করবেন আইদার বিকেলে আসার, না হলে সকালের দিকে, তাহলে একটু ফাঁকা পাওয়া গেলেও যেতে পারে। জলের রং, ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে এই জলের রং বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, ধনুষকড়িতে এসে সত্যিই খুব সুন্দর লাগছে। এরপর ধনুষকড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু বেরিয়েই এই ল্যান্ডস্কেপ। এখানে রাস্তাতে কিছু মাছ ভাজার দোকান রয়েছে, যেখানে চাইলে আপনারা লাঞ্চও করে নিতে পারেন। আমরাও এরকমই রাস্তার ধারে দাঁড়িয়ে একটা জায়গায় লাঞ্চ সেরে নিলাম, কিন্তু মাছটা সত্যিই ফ্রেশ এখানকার। সামনেই বালির চর, দূরে নীল সমুদ্র, আর উপরে আকাশে এই মেঘের খেলা, দেখতে অসাধারণ লাগছিল। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো যাই হোক, এই দেখতে দেখতে কিছুটা জায়গায় আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে এই ভিডিও ফটো তুলে তারপরে পরের গন্তব্যের দিকে আমরা রওনা দিচ্ছিলাম। এই জায়গায় একটা আন্ডার কনস্ট্রাকশন শিপিং জেটি রয়েছে, যেখানে দাঁড়িয়ে আমরা কিছুটা গেলাম সমুদ্রের ভেতর দিকে, যেখান থেকে আরও সুন্দর ভিউ ছিল, দেখে নিন আপনারা। এরকম জায়গায় বসে বসেই পুরো দিনটা আরামে কাটানো যায়, কিন্তু তা করলে তো হবে না, তাই বেরিয়ে এলাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। এখন দাঁড়িয়ে আছি কোথানদারামার মন্দিরে। বলা হয়ে থাকে শ্রী রামচন্দ্র রাবণকে বধ করার পর এখানে বিভীষণকে রাজা হিসেবে অভিষেক করেছিল। এই সেই মন্দির, ভেতরে ফটো তোলা অ্যালাউড। এই জায়গাটির আলাদা করে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই। স্যার কালাম ছিলেন রামেশ্বরমেরই লোক। আমরা এসেছিলাম ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়িতে। ওনার বাড়ি এখন একটা ছোটোখাটো মিউজিয়ামে পরিণত করা হয়েছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই, আপনারা নর্মালি ঢুকে দেখে আসতে পারেন, কিন্তু ভেতরে ফটো ভিডিওস নট অ্যালাউড। এরপর এলাম রামেশ্বরমের এক অদ্ভুত জায়গায়। এই জায়গাটার কথা অনেকেই জানেন না। আমাদের ড্রাইভার দাদার কাছেও এই জায়গাটা ছিল নতুন। এসেছি এখন ভিলেন্দি তীর্থমে। কথিত আছে সীতা মাতার একবার জল তেষ্টা পায়, তো সেই সময়তে কোথাও খাওয়ার জল না পাওয়াতে শ্রীরামচন্দ্র সমুদ্রের মাঝখানে একটা জায়গাতে তীর মেরে একটি কুয়া খনন করে, যেখান থেকে মিষ্টি জল বেরিয়ে আসে। এই জায়গা যেখান থেকে দেখলে ভালো করে বুঝতে পারবেন চারিদিকে সমুদ্র, কিন্তু মাঝখানে এই কুয়া রয়েছে যেখানে মিষ্টি জল। সবাই হয়তো ভগবানে মানেন না, কিন্তু কিছু জায়গার সায়েন্টিফিক্যালি ব্যাখ্যাও হয় না, তার মধ্যে এটা একটা। আপনারা রামেশ্বরমে গেলে এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে দেখে আসবেন। জায়গাটা সত্যিই খুব সুন্দর, আর গেলে জল অবশ্যই টেস্ট করবেন। আর আমাদের ভারতবর্ষের মধ্যেই এরকম কত যে জায়গা লুকিয়ে রয়েছে তা আমরা নিজেরাও জানি না। যাই হোক, এখান থেকে বেরোনোর পালা।
এখান থেকে বেরিয়ে আমরা এলাম আমাদের রামেশ্বরমের লাস্ট সাইট সিনের দিকে। এটা ডক্টর এপিজে আব্দুল কালামের স্মৃতিসৌধ। অবশ্যই আপনারা এখানে যাবেন। ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়, মোবাইলও বাইরে রেখেই যেতে হবে। যাই হোক, এই ছিল আমাদের রামেশ্বরমের সাইট সিন। নেক্সট দেখা হচ্ছে কন্যাকুমারীতে।